আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, বৈশ্বিক কোভিড-19 মহামারীতে সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুল হক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকের ভিডিওতে তোমাদেরকে বিন্যাস সমাবেশ অধ্যায়ের ওপর বেসিক ক্লাস নিব। চলো শুরু করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, বিন্যাস সমাবেশের সূত্রগুলো আলোচনা করার পূর্বে বিন্যাস সমাবেশ বিষয়টা কি, এই বিষয় নিয়ে একটু তোমাদের সাথে ডিসকাস করি। তো বিন্যাস হলো সাজানো সংখ্যা, আর যদি কোনো শব্দ থাকে, কোনো ওয়ার্ড থাকে, তো সেই ওয়ার্ডের শব্দ গঠন। তাহলে সাজানো সংখ্যা থাকলে বা শব্দ গঠন থাকলে আমরা বুঝে নেব সেটি বিন্যাস। আর সমাবেশ, দল গঠন, বাছাই, এই তিনটা শব্দ একই কথা। অর্থাৎ সমাবেশ, বাছাই এবং দল গঠন, এই তিনটা দ্বারা সমাবেশকে বোঝানো হয়। মনে করো ABC তিনটা লেটার, এই তিনটি বর্ণ থেকে তিনটি নিয়ে কত উপায়ে বিন্যাস করা যায় এবং কত উপায়ে সমাবেশ করা যায়। তাহলে কি হবে, যদি তিনটা নেই, তাহলে ABC, ACB, BCA, BAC, CAB, CBA, তিনটি বর্ণ থেকে তিনটি নিয়ে এই যে বিভিন্ন এলোমেলোভাবে তাদেরকে সাজানো হইল, প্রত্যেকটাই আলাদা আলাদা এক একটা বিন্যাস। তাহলে বিন্যাসের ক্ষেত্রে আমরা ক্রমকে বিবেচনা করব, কিন্তু সমাবেশের ক্ষেত্রে আমরা কোনো ক্রম, কোনো সিরিয়াল এটাকে বিবেচনা করব না। অর্থাৎ ABC এই তিনটা মিলেই একটা দল বা একটা গ্রুপ। ABC তিনটি বর্ণ থেকে তিনটি নিয়ে কত উপায়ে বিন্যাস গঠন করা যায় বা সাজানো যায়। 3P3 এই সূত্র, NPR 3P3, তাহলে এখানে মান আসবে কত, 6। আর যদি সাজানো হয় তিনটা থেকে তিনটা নিয়ে, কারণ ABC, ACB, BCA, BAC, CAB, CB, এখানে 6টা যে সাজানো আছে, প্রত্যেকটা কিন্তু একই জিনিসকে বোঝানো হয় ABC। অর্থাৎ এই ক্ষেত্রে এই বাছাই হলো একটা বাছাই, দ্যাট ইজ এখানে ABC একটা বাছাই হবে, 3C3 তার মান হলো 1। একইভাবে যদি তিনটি থেকে দুইটি নেই, তিনটি বর্ণ থেকে যদি দুইটি বর্ণ নেই, সেক্ষেত্রে কি আসবে, AB, AC, BC, BA, CA, CB। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তিনটি থেকে যদি দুইটি বর্ণ নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের বিন্যাস আসছে 6টি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা আসবে 3P2 সমান 6। তোমরা ক্যালকুলেটর টিপ দিলেই তোমরা 3P2 এর মান 6 পাবে। এরপর তোমাদেরকে NPR এর ব্যাখ্যা, এটা ভাঙানো, কীভাবে NPR এর মান ক্যালকুলেশন করে ফর্মুলা অ্যাপ্লাই করে মান বের করতে পারি, সেটা তোমাদের দেখাবো। এই আশা করি বুঝতে পেরেছ। একইভাবে যদি তিনটি থেকে দুইটি নিয়ে কত প্রকারের দল গঠন করা যায়, তাহলে এক্ষেত্রে AB এবং BA এই দুইটা কিন্তু একই দল, দ্যাট ইজ আমরা AB বলতে পারি, AB আর BA যেহেতু একই। BC এবং CB
দ্যাট ইজ বিসি এবং সিবি এই দুইটি কিন্তু একই দল। আবার এসি এবং সিএ এই দুইটি কিন্তু একই দল। তাহলে আমাদের এক্ষেত্রে তিনটি বর্ণ থেকে দুইটি নিয়ে কয়টি বাছাই আমরা পেলাম? তিনটি বাছাই পেলাম। তো এই ক্ষেত্রে মান কি আসবে? 3C2 সমান 3। আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে যে তিনটি বর্ণ থেকে একটি বর্ণ আমরা নেই, সেক্ষেত্রে এ বি সি এই তিনটি বিন্যাস এবং 3P1 তার মানও 3 আসবে। যদি বাছাই নেই সেক্ষেত্রেও এ বি সি এই তিনটি আসবে, দ্যাট ইজ 3C1 সমান 3। পি দ্বারা পারমুটেশন বোঝানো হয়, সি দ্বারা কম্বিনেশন বোঝানো হয়। পারমুটেশনের অর্থ বিন্যাস, কম্বিনেশন অর্থ সমাবেশ। আশা করি বুঝতে পেরেছ। তার আমরা বুঝতে পারলাম যে বিন্যাস সমাবেশ, বিন্যাস হলো সাজানো সংখ্যা। যখনই কোনো সিরিয়াল করা হবে বা ক্রম নেওয়া হবে সেক্ষেত্রে নতুন একটি বিন্যাস পাওয়া যাবে। কিন্তু যদি একই বর্ণ থাকে এবং ক্রমগুলো যদি ক্রম নেওয়া হয় তো সেক্ষেত্রে বাছাই একটি হবে। যেমন ক্রিকেট খেলার মধ্যে প্রত্যেক ওভার শেষে ক্যাপ্টেন খেলোয়াড়দেরকে নিয়ে মাঠকে আবার নতুন করে তার মতো পরিবর্তন করেন বা সাজান। তো এইভাবে 50 ওভার পর 50 ওভারের প্রত্যেকটা ওভার শেষে ক্যাপ্টেন মাঠকে যেহেতু সাজান, তো প্রত্যেকটা ওভার পর যে কাজটা ক্যাপ্টেন করেন এটাকে বিন্যাস বলে। কিন্তু ওই 11 জন নিয়েই কিন্তু একটা দল, অর্থাৎ এখানে বাছাই একটাই হবে। 11 জন প্লেয়ারের বা 11 জন নিয়ে যে একটা টিম গঠন করা হয়েছে এটা কম্বিনেশন বা সমাবেশ একটাই বোঝানো হয়। ওকে, এখন তোমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো আলোচনা করার জন্য আমাদের আরেকটি টপিকস বা একটা বিষয় জানা দরকার, সেটা হলো ফ্যাক্টোরিয়াল। এটা কি লিখেছি? ফ্যাক্টোরিয়াল এন। তোমরা ক্লাস 9, 10 নবম দশম শ্রেণীতে শিখেছ। ফ্যাক্টোরিয়াল এন এটাকে উচ্চারণ করতে হবে ফ্যাক্টোরিয়াল এন। এন ফ্যাক্টোরিয়াল না, এন যদি তোমরা এন ফ্যাক্টোরিয়াল বলো তাহলে তোমাদের ভুল হবে। এখানে সঠিক উচ্চারণ হবে ফ্যাক্টোরিয়াল এন। এটাকে দুইভাবে লেখা যায়, এরকম কোণের চিহ্নের মতো। এটাও ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ফ্যাক্টোরিয়াল এন। তো এই বিষয়টা জানতে হবে। তো ফ্যাক্টোরিয়াল এন এর সূত্রটা কি? ফ্যাক্টোরিয়াল এন সমান 1 2 3 4 আপ টু n, অথবা n n-1 n-2 up to 3 into 2 into 1, ascending descending, ঊর্ধ্বক্রম অনুসারে 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল, এটা হলো ফ্যাক্টোরিয়াল n। অথবা অধক্রম অনুসারে n থেকে 1 কম বিয়োগ হইতে হইতে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল n। তো সেই হিসেবে তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে ফ্যাক্টোরিয়াল 5 সমান কি হবে? 1 into 2 into 3 into 4 into 5, অথবা 5 into 4 into 3 into 2 into 1। তো একটা সহজ একটা অঙ্ক, ফ্যাক্টোরিয়াল 4 সমান কত? 1 into 2 into 3 into 4। কেমন? তো ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4, যদি ফ্যাক্টোরিয়াল 5 কে ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা জানি ফ্যাক্টোরিয়াল 5 হলো 1 into 3 into 2 into 3 into 4 into 5। যদি কাটাকাটি করা হয় তারপর অ্যান্সার পাবো 5। কেমন? ফ্যাক্টোরিয়াল 10 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5, এক্ষেত্রে কি কাটাকাটি করবো যে 5 দোকানে 10,
2 এরকম না। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 10কে আমরা যদি এখানে ভাঙি তাহলে কি পাবো, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5। এই যদি কাটাকাটি করি তাহলে এই সংখ্যাটা হবে, ক্যালকুলেশন করে যা হয় সেটা আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের ফর্মুলা, অঙ্ক এগুলো ডিসকাস করার পূর্বেই এই কয়টা বিষয় তোমাদেরকে আগে জানতে হবে। তাহলে দুইটা বিষয় এখন আলোচনা করলাম। একটা হলো যে বিন্যাস এবং সমাবেশের একটু উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে পেশ করলাম যে বিন্যাস কী আর সমাবেশ কী। আর অঙ্ক করার জন্য এবং সূত্রগুলো বোঝার জন্য তোমাদের ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট জানা দরকার, এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, ফ্যাক্টোরিয়াল 0। ফ্যাক্টোরিয়াল 0 সমান 1 এই সূত্রটি তোমাদেরকে মনে রাখতে হবে। এটাকে বলা হয় স্পেশাল কনভেনশন বা একটি বিশেষ রীতি। ওকে, এবার দেখো 1 নম্বর ফর্মুলা, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস, এটাকে বলা হয় NPR। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে n গ্রেটার ইকুয়াল r। r এর মান কখনো n থেকে বড় হবে না, সমান হতে পারে। তাহলে n হলো টোটাল বস্তু, টোটাল থিংস, আর আর হলো কন্ডিশনাল থিংস, মোট জিনিস, আর হলো শর্তযুক্ত জিনিস। NPR একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করব, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এই সূত্রের মাধ্যমে NPR এর মান আমরা বের করব। তো সেক্ষেত্রে 5p2 সমান কি আসবে ক্যালকুলেশন করলে, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 সমান 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই 5 ইন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3, ক্যান্সেল হবে, 20 হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে আমরা NPR এর মান বের করব। এখন তোমাদের একটু প্রমাণ করে দেখাবো যে NPR সমান এই সূত্রটি কিভাবে আসে। তো NPR এর অর্থটা হলো n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস। তো NPR কে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2 আপ টু r সংখ্যক উৎপাদক পর্যন্ত গুণফল। তাহলে এটা প্রথম উৎপাদক, এটা দ্বিতীয় উৎপাদক, এটা তৃতীয় উৎপাদক, এটা আর সংখ্যক উৎপাদক। তো এই আর সংখ্যক উৎপাদকে এখানে যে টার্মটি সেটি কি হবে। তো এখান থেকে তোমরা লক্ষ্য করো যে প্রথম উৎপাদক কি আছে n, দ্বিতীয় উৎপাদক n মাইনাস 1 এক কম, দ্বিতীয় উৎপাদক বাট 1 কম n মাইনাস 2 আপ টু n মাইনাস, যেহেতু আর সংখ্যক উৎপাদক তো দ্বিতীয় উৎপাদক হওয়ার কারণে এখানে n মাইনাস 1 এক বিয়োগ, তৃতীয় উৎপাদক হওয়ার কারণে 1 বিয়োগ 2, তাহলে আর উৎপাদক হওয়ার কারণে, আর সংখ্যক উৎপাদক হওয়ার কারণে এখানে কি হবে আর মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছ। সমান n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2 আপ টু n মাইনাস r প্লাস 1 সমান n
n minus 1, n minus 2 up to n minus r plus 1, n minus r up to 3 into 2 into 1 divided by n minus r up to 3 into 2 into 1। অর্থাৎ এই প্রমাণটি মিলানোর জন্য আমরা এই ক্যালকুলেশন থেকে এই লাইন থেকে আমরা কি করলাম, লব এবং হরে n মাইনাস r ইন্টু আপ টু 3 ইন্টু 2 ইন্টু 1 গুণ করলাম। তো এখন লবে যে টার্মটি দেখা যাচ্ছে যে n থেকে শুরু করে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল এখানে আছে, এখানে ডিসেন্ডিং আকারে দেওয়া আছে n মাইনাস 1, n মাইনাস 2, অর্থাৎ এক কম গুণ হইতে হইতে কোন পর্যন্ত আছে, 1 পর্যন্ত। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 আপ টু n মাইনাস r আপ টু করতে করতে 1 পর্যন্ত। তাহলে এটাকে আমরা অবভিয়াসলি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n। একইভাবে হরের যে টার্মটি দেখো 1 থেকে শুরু করে 1 2 3 আপ টু n মাইনাস r পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল। আর যদি ডিসেন্ডিং আকারে বলি তাহলে n মাইনাস r থেকে এক কম গুণ হইতে হইতে 1 পর্যন্ত আসছে। তাহলে আমরা এটি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে আমাদের প্রমাণটি আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর ফর্মুলা দেখো, n সংখ্যক সব কয়টি জিনিস থেকে একবারে নিয়ে গঠিত বিন্যাস npn হবে। অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে যদি n সংখ্যক জিনিসে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে হবে npr এর পরিবর্তে হবে এখানে npn, তার ফর্মুলা হলো ফ্যাক্টোরিয়াল n। npr এর ফর্মুলা এটা ছিল ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখন যদি r এর পরিবর্তে n বসানো হয় তাহলে কি মান পাওয়া যাবে, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস n সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0। এর আগে বলেছিলাম যে ফ্যাক্টোরিয়াল 0 হলো 1, একটা স্পেশাল কনভেনশন, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমাদের এই সূত্র আশা করি বুঝতে পেরেছ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 1 নম্বর সূত্রের আলোকে এই সূত্রের মাধ্যমে কয়েকটি ফর্মুলা, কয়েকটি ছোটোখাটো ফর্মুলা তোমাদেরকে সরাসরি মনে রাখতে হবে। যেমন np0 তার মান কত, যদি r এর মান এখানে 0 বসানো হয় তাহলে থাকবে শুধুমাত্র n। তো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n তার মান আসবে 1। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা কথা বলতে পারি যে n এর মান যাই হোক না কেন, যদি r এর মান 0 হয় তাহলে তার মান অবশ্যই 1 হবে। যেমন একটা উদাহরণ 7p0 সমান কত, 1। আশা করি বুঝতে পেরেছ। এরপর np1, যদি এখানে 1 থাকে, যদি এখানে 1 বসানো n মাইনাস 1, তাহলে n কে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে n তারপরের টার্মটা আমরা পাবো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 কাটাকাটি যাওয়ার পর থাকবে কি, শুধুমাত্র n। দ্যাট ইজ আমি ভেঙে তোমাদেরকে বোঝাই, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে আমরা কি পাবো, n কে আমরা যদি ভাঙি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, এই দুইটা কাটা থাকবে n। ওকে, তাহলে যদি r এর পরিবর্তে 1 থাকে তাহলে আমরা এই কথা বলতে পারি যে n এর মান যাই থাকুক না কেন সেটি হবে অর্থাৎ n। যেমন একটা উদাহরণ দেই, সাপোজ 11p1 সমান কি হবে, তাহলে 11 হবে। আশা করি বুঝতে পেরেছ। আবার npn, যদি এই সূত্র আগে দেখিয়েছি
যদি n এবং r এর মান সমান হয় তাহলে কি সূত্র হবে, ফ্যাক্টোরিয়াল n। যেমন 7p7 সমান কি হবে, ফ্যাক্টোরিয়াল 7। যদি npn-1 হয়, অর্থাৎ r এর মান যদি n থেকে 1 কম হয়, 1 কম হয়, তো সেই ক্ষেত্রে তার মান কি আসবে, শুধুমাত্র n আসবে। তো সেই হিসাবে 7p6, তো 7 থেকে 6 কত কম, 1 কম, তাহলে কি আসবে রেজাল্ট, অনলি 7। তো যখন এই সূত্রগুলো এখানে বসাবে তো এই মানগুলো তোমরা পাবে। তো এই সূত্রের আলোকে এখানে যে 4টি পয়েন্ট তোমাদেরকে দেখানো হয়েছে, np0, np1, npn, npn-1 1 কম, তো এই মানগুলো তোমরা যদি সরাসরি মনে রাখতে পারো তাহলে তোমাদের ক্যালকুলেটর বা ওই ক্যালকুলেটর নিয়ে টিপাটিপি করার, সেই সময় অপচয় করার কোনো দরকার নাই। তোমরা ইজিলি অনেক শর্টলি অ্যান্সার করতে পারবে এবং এই টার্মগুলো তোমাদের এমসিকিউতে পরীক্ষায় আসবে সরাসরি আসবে, যে npn-1 এর মান নিচের কোনটি। তো এই কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে আশা করি সবাই অ্যান্সার করতে পারবে। সবাই বুঝতে পেরেছ? 4 নম্বর সূত্রের ব্যাখ্যা দেখো, যে কোনো বিন্যাসের প্রত্যেকটি বস্তু r সংখ্যক বার পর্যন্ত পুনরাবৃত্তি হলে n সংখ্যক বস্তুর r সংখ্যক নিয়ে বিন্যাস, তার ফর্মুলা হলো n⁻r। অর্থাৎ n সংখ্যক জিনিসগুলো যদি বারবার পুনরাবৃত্তি হয়, যেমন বাংলা লিঙ্ক কোম্পানি বা গ্রামীণ ফোন কোম্পানির প্রথম 3টি ডিজিট 017 গ্রামীণের ক্ষেত্রে, বাংলা লিঙ্কের ক্ষেত্রে যেমন 019 ফিক্সড। তো বাকি আরও 7টি ঘর বা 8টি ঘর পূরণ করার জন্য যে সংখ্যাগুলো, যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, এই 10টি অঙ্ক কিন্তু n এর মান, এটা হলো ফিক্সড সংখ্যা। n আর r এই দুইটির ভিতরে n কি আর r কি এটা তোমাদের বুঝতে হবে। যেটা ফিক্সড সংখ্যা, যেটার পরিবর্তন নাই, পরিবর্তন হবে না, আর r হলো কন্ডিশন বা শর্ত। যেমন 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক, এটা কিন্তু পরিবর্তনশীল না, ফিক্সড সংখ্যা। অতএব এখানে 10 এই 10 হলো n এর মান। এখন যদি গ্রামীণ ফোন কোম্পানির বলে যে 017কে নির্দিষ্ট রেখে 11 ডিজিটের মোট কতগুলো সংযোগ দেওয়া যাবে, তো 017কে ফিক্স রেখে 11 ডিজিট থেকে যদি 3টাকে বাদ দেওয়া হয়, থাকে কয়টি, 8টি। তো এই 8টি ঘর ফিল আপ করতে হবে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক দিয়ে। তাহলে এখানে n এর মান হলো 10, আর যেহেতু 017-এর পরে বাকি যে ডিজিটগুলো 8টি ডিজিট, এই 8টি ডিজিটে একটি অঙ্ক বারবার আসতে পারে, 0 আরও 8 বার আসতে পারে, 1 8 বার আসতে পারে, 2 8 বার আসতে পারে। এই কারণে এটা ফর্মুলা হলো n⁻r। অনুরূপভাবে যদি এরকম প্রশ্ন করা হয় যে 7টি চিঠিকে 3টি বক্সে, 3টি চিঠির বাক্সে কত প্রকারে পোস্ট করা যাবে, তাহলে পোস্ট বক্স কিন্তু ফিক্সড। যদি 3টি পোস্ট বক্স হয় এক্ষেত্রে কিন্তু এই 3 হলো n এর মান, আর 7টি চিঠিকে ফেলবো তাহলে r এর মান হলো 7। এই ক্ষেত্রে কিন্তু এমন কোনো কন্ডিশন নাই যে n গ্রেটার ইকুয়াল r। যেমন npr এর মধ্যে কিন্তু ফর্মুলা ছিল, সেখানে কন্ডিশন ছিল যে n গ্রেটার ইকুয়াল r, r এর মান n থেকে বড় হবে না, আর n সমান হতে পারে বা r এর মান n থেকে ছোট হবে। কিন্তু এক্ষেত্রে n এর মান বড় হতে পারে বা r এর মানও বড় হতে পারে, n এর মান ছোট হতে পারে, r এর মান বড় হতে পারে। তো এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে n সংখ্যক বস্তুর r সংখ্যক নিয়ে বিন্যাস হলো n⁻r। তো এই ক্ষেত্রে এই সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এমসিকিউর অনেক শর্ট অঙ্ক মুহূর্তের মধ্যে তোমরা করতে পারবে, মুখে মুখে অ্যান্সার করা যাবে। 5 নম্বর সূত্রের একটু ডিসকাস দেখো। n সংখ্যক বিভিন্ন বস্তুর p সংখ্যক এক প্রকার, q সংখ্যক এক প্রকার, r সংখ্যক এক প্রকার হলে এবং বাকিগুলো অবশিষ্ট জিনিসগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে বিন্যাসের ফর্মুলা হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল q ইন্টু ফ্যাক্টোরিয়াল r। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি।
ম্যাথমেটিক্স শব্দের সবগুলি বর্ণকে একত্র নিয়ে কত প্রকারে বিন্যাস গঠন করা যায় বা সাজানো যায়। তো ম্যাথমেটিক্স শব্দে মোট বর্ণ কতগুলো? 11টি। তার মধ্যে এক প্রকার এখানে লিখেছি যে পি সংখ্যক এক প্রকার। তো এখানে পি বলতে একই আকারে বা একই রকমের কয়টি বর্ণ আছে, যেমন এম এই বর্ণটা আছে 2টি, টি আছে 2টি, এ আছে 2টি। এই 2টি এম, 2টি টি আর 2টি এ। বাকি বর্ণগুলো কিন্তু দেখো ভিন্ন ভিন্ন, একটি একটি করে। যেমন এখানে এইচ, ই, আই, সি, এস, এই বর্ণগুলি একটি একটি করে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে ম্যাথমেটিক্স শব্দের সবগুলো বর্ণকে একত্রে নিয়ে একবার করে নিয়ে কত প্রকারে সাজানো যায়, তাহলে এখানে ফর্মুলা কি হবে? এখানে n বলতে ফ্যাক্টোরিয়াল 11। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে কি পাবো? এই সূত্রের আলোকে ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2। 6 নম্বর ফর্মুলা দেখো বিন্যাসের, চক্রাকার বিন্যাস। এই ক্ষেত্রে 2টি কন্ডিশন আছে। n সংখ্যক বস্তুর সবগুলি একত্রে নিয়ে বিন্যাস, সেক্ষেত্রে হবে ফ্যাক্টোরিয়াল n-1। যেমন 11 জন ব্যক্তিকে যদি একটি গোল টেবিলের চতুর্দিকে বসানো হয়, তাহলে কত উপায়ে বসানো যাবে বা কত উপায়ে সাজানো যাবে বা কত উপায়ে বিন্যাস করা যাবে। এক্ষেত্রে একজনকে অবশ্যই তোমাকে ফিক্সড করতে হবে। 11 জনকে বিন্যস্ত করার জন্য একটা গোল টেবিলের চতুর্দিকে যদি একজনকে ফিক্সড না করা হয়, সেক্ষেত্রে বিন্যাস গঠন করা সম্ভব না। তো যদি একজনকে ফিক্সড করা হয়, তো সেই 1টা এখানে বাদ যাবে। তাহলে 11 জনের ভিতরে একজনকে ফিক্সড করে থাকে কয়জন? 10 জন। এই 10 জনকে বিভিন্ন চেয়ারে চতুর্দিকে, গোল টেবিলের চতুর্দিকে ফ্যাক্টোরিয়াল 10 উপায়ে সাজানো যাবে। আর খ হলো চক্রটিকে উপর এবং নিচ থেকে অথবা উল্টিয়ে দেখলে যদি একই রকম মনে হয়, সেক্ষেত্রে বিন্যাস হবে এই ফ্যাক্টোরিয়াল n-1কে 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন 50টি পুঁতি দিয়ে কত উপায়ে একটি মালা তৈরি করা যাবে। মালা তৈরি, তসবি তৈরি, হার তৈরি, এই সমস্ত ক্ষেত্রে যদি এটাকে উপর থেকে নিচে এরকম উল্টায়ে দেখা হয় বা উল্টানো হয়, ডানে বামে এইভাবে উল্টানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই একই রকম মনে হয়। আর একটি পুঁতিকে বা একটি এই দানাকে বা একটা তসবির দানাকে অবশ্যই ফিক্সড রাখতে হবে। তো ফিক্সড রাখার কারণে একটা কমে যাবে ফ্যাক্টোরিয়াল n-1। আর একই রকম দেখার কারণে আমরা জানি বিন্যাসের ক্ষেত্রে যদি একই রকম দেখা যায়, একই রকম 2টি বর্ণ থাকে বা 2টি সংখ্যা থাকে, তাহলে ওই একই রকম সংখ্যার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হয়। যেহেতু 2টি একই রকম দেখা যায়, যদি একটা প্রতিদানকে এভাবে রাখা হয়, আবার যদি উল্টা এভাবে ধরা হয়, তাহলে একই রকম দেখা যাবে। সেই ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করতে হবে। তা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই ক্ষেত্রে অঙ্কগুলো তোমাকে মনে রাখতে হবে যে যদি শুধু চক্রাকার হয়, গোল টেবিলের চতুর্দিকে কত প্রকারে সাজানো যায়। তো 1 ফ্যাক্টোরিয়াল n-1, যদি 10 জন হয় তাহলে ফ্যাক্টোরিয়াল 9, যদি 20 জন হয় ফ্যাক্টোরিয়াল 19। আর যদি পুঁতি, মালা, তসবি এগুলো বিন্যাস গঠন করা হয়, তাহলে ফ্যাক্টোরিয়াল n-1 ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পেরেছ। তো আজকে তোমাদের এই বিন্যাসের উপরে বেসিক আলোচনা করলাম। তো এই বেসিকগুলো দেখবে এবং আজকের আলোচনার মধ্যে কিন্তু তোমাদের অনেক এমসিকিউ সলভ হয়ে যাবে। আজকের ক্লাস যদি তোমরা বুঝতে পারো, বুঝে থাকো এবং তোমাদের কাছে তোমরা যদি আজকের ক্লাসটা এনজয় করো, তো আমি মনে করি তোমরা আজকের ক্লাসের আলোকে তোমরা উইলিংলি নিজে নিজে তোমাদের বই, বিভিন্ন গাইড বই এগুলো দেখে নিজেই তোমরা এরকম এমসিকিউগুলো কমপ্লিট করতে পারবে আশা করি। সবাইকে ধন্যবাদ।